তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমন আসিফ এবং আমি অনিমেষকর। শুরুতেই জানাবো বার্তাপক্ষের সবশেষ। 20 দিনে বন্ধ হলো 727টি অবৈধ হাসপাতাল ক্লিনিক। শক্ত ব্যবস্থা নিতে বিচারিক ক্ষমতা চায় অধিদপ্তর। বডি বিল্ডার ফারুকের মৃত্যু তদন্তে ডিবিকে আদালতের নির্দেশ। আসামি বংশাল থানার ওসি সহ 5 পুলিশ। সংসদে ভারসাম্য না থাকলে জাতীয় পার্টি এলো কেন? প্রশ্ন কাদেরের। বিএনপি কর্মসূচি দিলে বসে থাকবে না আওয়ামী লীগ। কাল শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই জানালেন ডিএমপি কমিশনার। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। জানুয়ারির 20 দিনে সারা দেশে 727 অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সবচেয়ে বেশি 318 প্রতিষ্ঠান বন্ধ হয় খুলনা বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে অবৈধ সব প্রতিষ্ঠান বন্ধে অভিযান চলবে। সম্প্রতি সারা দেশে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা চেয়ে সিভিল সার্জনদের চিঠি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তাদের দেয়া তালিকা অনুযায়ী 1300-র বেশি প্রতিষ্ঠানের অনুমোদন নেই। এসব প্রতিষ্ঠান বন্ধে চলছে অভিযান। সবচেয়ে বেশি অবৈধ প্রতিষ্ঠান ছিল কুমিল্লায়। এই জেলায় বন্ধ করা হয়েছে 100-র বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে খুলনা বিভাগে 318, ঢাকায় 120, চট্টগ্রামে 114, রাজশাহীতে 83টি সহ সারা দেশে 727টি অনুমোদনহীন প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। কিছু লাইসেন্সবিহীন ছিল এবং কিছু আছে দীর্ঘদিন তারা লাইসেন্স নবায়ন করেনি, প্রায় 5-6 বছর, এবং নবায়নের কোনো দরখাস্ত তারা আমাদের কাছে করেনি। আরও কিছু আছে পরিদর্শনকালে গ্রস মিস্টেক পাওয়া গিয়েছে, যেটা আমাদের মোবাইল কোড, আমাদের 82 ক্লিনিক বিধিতে যে বিধি আছে সেই বিধি অনুসারে আমরা বন্ধ করেছি। এদের মধ্যে যেগুলো একদম লাইসেন্সবিহীন বা যারা কখনোই আবেদন আমাদের কাছে করেনি, সেগুলো তো বন্ধই থাকবে। আর যদি ক্লিনিক 82 বিধির মধ্যে কিন্তু আপিল করার সুযোগ আছে, যদি আপিল আইনের মধ্যে এরা পড়ে তাহলে তারা আপিল করতে পারবে তারা আমাদের কাছে। অবৈধ বেশিরভাগ হাসপাতালই জেলা শহরে। স্বাস্থ্য বিভাগ বলছে জনবল সংকট ও বিচারিক ক্ষমতা না থাকায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে বেগ পেতে হচ্ছে। একটা অনিবন্ধিত ক্লিনিকে কোনো চিকিৎসকের বসা উচিত না, এটা আমি আপনার সঙ্গে একমত। কিন্তু এখানে আমাদের দীর্ঘদিনের প্র্যাকটিসটা চলে আসছে যে অনেকে খোঁজ না নিয়েই বসে পড়ে। একটা ডাক্তারের সার্বিক নিরাপত্তা, সম্মান, কোনোটাই কিন্তু অনিবন্ধিত ক্লিনিকে এনশিওর করা সম্ভব না। শুধু আবেদন করেই বছরের পর বছর চলছে অনেক হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার। অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান চলতে দেয়া হবে না বলছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশ হেফাজতে বডি বিল্ডার মিস্টার বাংলাদেশ ফারুক হোসেনের মৃত্যুর ঘটনা তদন্তে ডিবিকে নির্দেশ দিয়েছে আদালত। এই মামলায় আসামি করা হয়েছে রাজধানীর বংশাল থানার ওসি মাইনুল ইসলাম সহ 5 পুলিশকে। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান এই আদেশ দেন। ঘটনার তদন্ত প্রতিবেদন দিতে হবে আগামী 28 মার্চ। ওসি ছাড়া অন্য আসামিরা হলেন এসআই ইমদাদুল হক, আবু সালে, মাসুদ রানা ও বুলবুল আহমেদ। গত মঙ্গলবার এই মামলার আবেদন করেন নিহত ফারুকের স্ত্রী ইমা আক্তার হ্যাপি। অভিযোগে বলা হয় 12 জানুয়ারি কায়েতটুলি ফাঁড়ির পুলিশ ফারুককে আটক করে নির্যাতন করে। তাকে ছাড়তে প্রথমে 1 লাখ, পরে 50,000 টাকা দাবি হয়। একই সঙ্গে পুলিশ সদস্যদের কুপ্রস্তাবের অভিযোগও করেছেন হ্যাপি। এসবে রাজি না হওয়ায় 150 গ্রাম গাঁজা উদ্ধারের মামলার পাশাপাশি ফারুককে বেধড়ক মারধর করা হয়। 15 জানুয়ারি ঢাকা মেডিকেলে ফারুক মারা যান বলে জানান হ্যাপি। অনুমতি না নিয়ে বিএনপি রাজপথে ফ্রি স্টাইলে কর্মসূচি দিলে আওয়ামী লীগ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বর্তমান সংসদে ভারসাম্য নেই জিএম কাদেরের এ মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রাখেন, তাহলে তারা সংসদে এলো কেন? বুধবার দুপুরে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্বাদশ সংসদের প্রথম দিনে বিএনপির কালো পতাকা মিছিলের কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কালো পতাকা মিছিলটাই অবৈধ, পুলিশের অনুমতি নেয় নাই, অনুমতি ছাড়া করতে গেছে, সেটাও অবৈধ। অনুমতি না নিয়ে তারা রাজপথে ফ্রি স্টাইল করবে আর আমরা চুপচাপ বসে থাকবো, এটা মনে করার কোনো কারণ নেই। এক প্রশ্নের জবাবে সংসদে দেয়া জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বক্তব্যেরও তীব্র সমালোচনা করেন ওবায়দুল কাদের। ফাংশনাল না হলে কেন এলেন? কথা তো যা বলার উনি একাই বললেন। স্পিকারকে ধন্যবাদ জানানোর নামে ফ্লোর নিয়ে উনি যেসব কথা বলেছেন, এটা গতকাল বলা ওনার ঠিক হয়নি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কর্মপরিকল্পনা ধরে সরকার কাজ শুরু করেছে বলেও জানান ওবায়দুল কাদের। একটা সমস্যা জটিল হয়ে গেছে, সন্দেহ নেই, কিন্তু এটা নিয়ন্ত্রণটা ওভারনাইট হয়ে যাবে এটা তো মনে করা ঠিক না। তবে সরকার এখানে ইনঅ্যাকশনে, সরকার এখানে কোনো কাজকর্ম না করে শুধু কথা বলছে এমন। সংসদের সংরক্ষিত আসনের জন্য দলের পরীক্ষিত ত্যাগীদের মূল্যায়ন করা হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 50 আসনের মধ্যে আওয়ামী লীগ পাবে 38টি ও স্বতন্ত্র পাবে 10টি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসছে উপজেলা নির্বাচনেও বিএনপি অংশ নেবে না জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকার পতনের আন্দোলন জোরদারের পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি। বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে সব কথা বলেন রিজভী। তার দাবি, বিএনপির কালো পতাকা মিছিলে হামলা চালিয়ে শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশের গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। রিজভীর অভিযোগ, জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা নেই বলে সব ক্ষেত্রেই দুর্নীতি বাড়ছে। টিআইয়ের প্রতিবেদনের চেয়ে বাস্তবতা আরও ভয়াবহ বলে দাবি করেন তিনি। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বন্টন নিয়ে 14 দলীয় শরিকদের জোট ও স্বতন্ত্র এমপিদের সমর্থনের চিঠি ইসিতে জমা দিয়েছে আওয়ামী লীগ। সংরক্ষিত আসনে এবার স্বতন্ত্র ও আওয়ামী লীগের 48টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। দুপুরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত চিঠি ইসি সচিবের কাছে জমা দেয় আওয়ামী লীগ প্রতিনিধি দল। ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে চিঠি হস্তান্তরের পর দলের সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদেরকে স্বতন্ত্র 62 জন সংসদ সদস্য সমর্থন দেবেন। এ সংক্রান্ত আলাদা আলাদা চিঠি ইসি সচিবকে দেওয়া হয়েছে। এখন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কমিশন। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ 223টি, জোটের শরিক জাসদ 1টি, ওয়ার্কার্স পার্টি 1টি এবং স্বতন্ত্র প্রার্থীরা 62টি আসন পেয়েছে। এছাড়া জাতীয় পার্টি 11টি এবং কল্যাণ পার্টি 1টি আসন পেয়েছে। নির্বাচন কমিশনের সচিব মহোদয় প্রত্যেক মাননীয় সংসদ সদস্যের নিকট, সাধারণ সংসদের নিকট জানতে চেয়েছিল তাদের অবস্থানটা কি। তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট তাদের ক্ষমতাটি অর্পণ করেছেন। বাংলাদেশে নির্বাচন সহ অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করে না মস্কো। এ নিয়ে বিএনপির বক্তব্য ভুল উল্লেখ করে রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, জনগণের ভোটেই ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। আর পররাষ্ট্রমন্ত্রী জানান, রুবলে লেনদেন নিয়ে দুদেশের মধ্যে আলোচনা চলছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্তেতস্কি। এ সময় দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হয়। বৈঠক শেষে রাষ্ট্রদূত বলেন, বাণিজ্যের ক্ষেত্রে টাকা ও রুবলে লেনদেন নিয়ে বাংলাদেশ ও রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে, যে কোনো সময় চুক্তি হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি এখনও আলোচনাধীন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার উপরও জোর দিয়েছে ঢাকা। ডুয়াল কারেন্সিতে বিনিময় করার ব্যাপারে আমরা অনেক দেশের সাথে আলোচনা করছি। ভারতের সাথে আলোচনা হচ্ছে, চায়নার সাথে আলোচনা চলছে, তারপর ভারতের সাথে আমরা কিছুটা শুরুও করেছি। সেটা নট অনলি রাশিয়া, এনি কান্ট্রি।
সেটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের পার্টিকুলার 2-1টি কারেন্সির উপর ডিপেন্ডেন্সিটা কমবে, এটি আমাদের অর্থনীতির জন্য অবশ্যই সহায়ক। নির্বাচন সহ বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়েই রাশিয়া কখনোই হস্তক্ষেপ করেনি। আওয়ামী লীগ জনগণের ভোটেই ক্ষমতায় এসেছে, কোনো দেশের সহযোগিতায় নয়। এ ব্যাপারে মস্কোর ভূমিকা নিয়ে বিকৃত তথ্য উপস্থাপন করছে বিএনপি। অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল বেলা 3টায় অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বুধবারও চলে স্টল প্যাভিলিয়নের নির্মাণ কাজ। মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পুরোপুরি সিসি ক্যামেরার আওতায় থাকছে। বুধবার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে ডিএমপি কমিশনার জানান, জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। বৃহস্পতিবার শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান মুখরিত হবে পাঠক লেখকের পদচারণায়। বুধবার স্টলগুলোর চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত থাকেন শ্রমিকরা। বেশিরভাগই রং আর নকশার কাজ চলে এদিন। তবে এবার তাড়াহুড়ো করে কাজ করতে হয়েছে বলে জানান প্রকাশনা সংশ্লিষ্টরা। বলেন, স্টল বরাদ্দের পর নির্মাণ কাজে কম সময় পেয়েছেন তারা। সময় একটু বেশি হলে ভালো হয়, আন্তরিকভাবে চেষ্টা করছে আমাদের সাধ্যমতো। এখন আমরা আজকের মধ্যে ট্রাই করব যাতে কাজটা এগিয়ে রাখতে পারি, যাতে আগামীকাল থেকে আমাদের যারা পাঠক আছে তারা এসে আমাদের বই দেখতে পারে, কিনতে পারে। আমরা প্রিপারেশানে এটার ডিজাইন ড্রয়িং আগে করে রেখেছি। আর যেটি হচ্ছে আমরা আমাদের টার্গেট আজকে রাতেই আমরা বইগুলি তুলব। বুধবার সকালে 11টায় নিরাপত্তা পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। বলেন, বইমেলায় নাশকতা ও জঙ্গি তৎপরতার আগের ঘটনা মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। অন্তর্বেষ্টনী, বহির্বেষ্টনী এবং সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতার জন্য পুলিশি ব্যবস্থা থাকবে। আমাদের বিভিন্ন ধরনের পেট্রোলিংয়ের ব্যবস্থা রয়েছে। পুলিশের ফুট পেট্রোলিং, মোবাইল পেট্রোলিং, সাইবার পেট্রোলিং এবং ড্রোন পেট্রোলিংয়ের ব্যবস্থা থাকবে। নারী ও শিশুদের জন্য রাখা হয়েছে ব্রেস্ট ফিডিং কর্নার। 635টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে 937টি স্টল। প্যাভিলিয়ন থাকছে 137টি। পাঠক দর্শনার্থী প্রবেশে থাকছে 8টি গেট। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকালে তুরাগতীর পরিদর্শনে এসে পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে। আর নাশকতার হুমকি না থাকলেও 7 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখার কথা জানিয়েছে র্যাব। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে শুক্রবার। এরই মধ্যে প্রায় শেষ সার্বিক প্রস্তুতি। দেশের নানা প্রান্ত থেকে আসতে শুরু করেছেন মুসল্লিরাও। আমল শেখার জন্য এবং শিখে মানুষকে যেন দাওয়াত দিতে পারি আল্লাহ রাস্তায়, এর জন্য আমরা আসছি। জীবনে প্রথম আছি ইজতেমায়, এখানে 5 দিন থাকার পর আবার চিল্লিয়ে যাব। তাবলিগ জামাতের সর্ববৃহৎ এই ধর্মীয় সমাবেশের নিরাপত্তায় নানা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিদর্শনে এসে র্যাব মহাপরিচালক জানান, নাশকতার সুনির্দিষ্ট তথ্য না থাকলেও সব বাহিনীর সমন্বয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় স্থল, আকাশ ও নৌপথে থাকছে নজরদারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ধর্মবিরোধী অপপ্রচার, গুজব রোধে র্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনেও নজরদারি অব্যাহত রেখেছে। কোনো ব্যক্তি স্বার্থন্বেষী মহলের অপচেষ্টা, অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে। আর পুলিশ প্রধান জানান, এবারের ইজতেমায় নিরাপত্তা দিতে কাজ করছেন 15,000 পুলিশ সদস্য। শুধু তুরাগ তীর নয়, আশেপাশের এলাকায়ও থাকছে তাদের নজরদারি। কেউ যদি সন্ত্রাসী বা নাশকতামূলক কাজের মাধ্যমে এখানকার ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ নস্যাৎ করার কোন অপচেষ্টা চালানোর পরিকল্পনা করে থাকে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 6 দিনের ইজতেমার প্রথম পর্বে অংশ নিচ্ছে মাওলানা জোবায়েরপন্থী মুসল্লিরা। 4 দিন বিরতির পর 9 ফেব্রুয়ারি শুরু দ্বিতীয় পর্ব। তাতে অংশ নেবেন মাওলানা সাদপন্থীরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারখানায় হাত হারানো শিশু নাইম হাসানকে 30 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি এইচএসসি পর্যন্ত প্রতি মাসে তাকে 7,000 করে টাকা দেওয়ার আদেশ দিয়েছে আদালত। রিট দাখিলের 3.5 বছর পর সকালে এই রায় দেয় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। প্রায় 3.5 বছরের আইনি লড়াইয়ের পর কারখানায় হাত হারানো ক্ষতিপূরণের মামলার আদেশ পেল শিশু নাইম হাসান। তার পক্ষে আদেশ দিয়েছেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জিনাত হকের বেঞ্চ। ক্ষতিপূরণ বাবদ ওয়ার্কশপ মালিককে চলতি বছরে 2 কিস্তিতে
15 লাখ টাকা করে 30 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দিতে হবে। এছাড়া ষষ্ঠ শ্রেণী পড়ুয়া নাইমকে এইচএসসি পর্যন্ত প্রতি মাসে পড়ালেখার খরচ বাবদ 7,000 করে টাকা দেওয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট। এই বছরের এপ্রিল মাসের মধ্যে প্রথম কিস্তিতে 15 লাখ টাকার একটা এফডিআর করে দিবে, যেটি 10 বছরের জন্য এনক্যাশ করা যাবে না, ভাঙানো যাবে না, এবং এই বছরের ডিসেম্বরের মধ্যে আবারও আরেকটা কিস্তিতে 15 লাখ টাকার একটি এফডিআর করে দিবে। আলোচিত এই রিট নিষ্পত্তি শেষে রায়ের পর আদালতে বিচারপতি নাইমা হায়দার শিশুটিকে ডেকে চকলেট উপহার দেন এবং তাকে মন দিয়ে পড়ালেখা করতে বলেন। দীর্ঘ 3.5 বছর আদালতের বারান্দা আর প্রতিপক্ষের হুমকি মোকাবেলা করে বিধ্বস্ত নাইমের পরিবার চায় দ্রুত আদেশের বাস্তবায়ন। হসপিটাল এবং আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে আমার সহায় সম্বল যা ছিল আমার সব শেষ। আমি এখন রাস্তার ফকির। এখন আমি যে আমার ছেলের 5টা টাকা দিয়ে ভবিষ্যৎ করে দিব, আমার কাছে এই পরিস্থিতি নাই। এখন মাননীয় আদালত যে আদেশটা দিয়েছেন, অর্ডারটা দিয়েছেন, এই আদেশটা যত দ্রুত কাজ হবে ততই আমরা খুশি হব এবং উপকৃত হব। 2020 সালের সেপ্টেম্বরে ভৈরবের কমলপুরে নূর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে মেশিনে কাজ করতে গিয়ে শিশু নাইমের ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ক্ষতিপূরণ বাবদ 2 কোটি টাকা চেয়ে রিট দায়ের করে তার পরিবার। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহজালাল বিমানবন্দর থেকে প্রায় 100 কোটি টাকার কোকেন চোরাচালান মামলায় 3 বিদেশি সহ 5 জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছে আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তার এই আদেশ দেন। আসামিরা হলেন পূর্ব আফ্রিকার দেশ মালাউইর নমথান দোজো সোকো, নাইজেরিয়ার নডিলিউ ইবুকা ও নসো ইজিমা। বাকি 2 জন হলেন বাংলাদেশি সাইফুল ইসলাম রনি ও আসাদুজ্জামান আপেল। এদের মধ্যে সোকোর 6 দিন ও বাকি 4 আসামি 4 দিন করে রিমান্ডের আদেশ দেয় আদালত। গত বুধবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালাউইয়ের নাগরিক সোকোকে 8 কেজি 300 গ্রাম কোকেন সহ গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এপিবিএন। মূল্যস্ফীতির হ্রাস টানতে সময়মতো ব্যবস্থা নেয়নি বাংলাদেশ ব্যাংক। অর্থনীতিবিদরা মন্তব্য করেছেন, সম্প্রতি ঘোষিত মুদ্রানীতিতেও তার লক্ষণ নেই। বলেছেন 6.5% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরে মূল্যস্ফীতি 7.5 নামানো সম্ভব হবে না। বুধবার কারওয়ান বাজারে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বিশেষজ্ঞরা। গত অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল 9%-এর ওপরে। সেই ধারা এখনও অব্যাহত রয়েছে। নিত্যপণ্যের বাড়তি দামে হিমশিম খাচ্ছে ভোক্তারা। এমন অবস্থায় নীতি সুধার 25 বেসিস পয়েন্ট বাড়িয়ে 8 ভাগ, বেসরকারি ঋণের প্রবৃদ্ধি কমিয়ে 10%, মূল্যস্ফীতি জুনের মধ্যে 7.5 এবং জিডিপি প্রবৃদ্ধি 6.5% ধরে মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে। মুদ্রানীতির মূল্যায়নে আইসিএবির মতবিনিময় সভায় বলা হয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দ্রুত সুদহার বাড়ায় ভারত, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ দেশ, কিন্তু বাংলাদেশ দীর্ঘদিন সে পথে হাঁটেনি। Poor governance is complicating our fight against inflation. যখন ইনফ্লেশন বাড়া শুরু করলো, আমরা কিন্তু এই 9-6 মধ্যে থেকে গেলাম, লিউকওয়ার্ম। আমরা কিছুদিন আগে 9-6 থেকে বেরিয়েছি। আমরা পৃথিবীর সেন্ট্রাল ব্যাংকরা একদিকে হেঁটেছে, টার্কির সেন্ট্রাল ব্যাংক অন্যদিকে হেঁটেছে, আমরা আমাদের জায়গায় দাঁড়িয়েছিলাম। এবং সেটার কারণে যেটা হলো যে আমরা ইন্টারেস্ট রেট দিয়ে আমরা কিন্তু আমার টাকাকে সাপোর্ট দিতে পারিনি। রাজস্ব আয়ে বড় ঘাটতি থাকায় সরকারকে খরচ কমানোর পরামর্শ দেন বিশ্লেষকরা। তাদের মতে সরকার ও ইসলামী ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে ঋণ দেওয়ার নেতিবাচক প্রভাবও পড়েছে বাজারে। একই সাথে ইন্টারেস্ট রেট, এক্সচেঞ্জ রেট, ইনফ্লেশন রেট, এটা তিনটাকে একত্রিতভাবে সামাল দেওয়াটা সম্ভব না। অর্থনীতিতে এটাকে বলা হয় ইম্পসিবল ট্রিনিটি। মানসম্মত মার্কেট ব্যবস্থাপনা, এখন হলো মানসম্মত আমাদের বিভিন্ন ধরনের নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, এইসব জায়গাগুলি এখন আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। নতুন সরকার গঠনের মধ্য দিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা কেটেছে বলে মনে করেন সাবেক পরিকল্পনা মন্ত্রী। বলেন, এতে অর্থনৈতিক স্থিতিশীলতাও আসবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লোহিত সাগরের এডেন উপসাগরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার শিকার জাহাজে থাকা বাংলাদেশি নাবিকসহ 23 জন নিরাপদে দেশে ফিরছেন। হামলা শিকার জাহাজ মার্লিন লুয়ান্ডা গতি পরিবর্তন করে আরব আমিরাতের ফজিরা বন্দরের
রাজপথে রয়েছে। বাংলাদেশি নাবিক বেলাল হোসেনের সুস্থতার খবরে স্বস্তিতে রয়েছে তার পরিবার ও এলাকাবাসী। মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেলবাহী জাহাজ মার্লিন লুয়ান্ডা বহুজাতিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পরিচালিত জাহাজটিতে শুক্রবার রাতে হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। জাহাজ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও ইঞ্জিন ঠিক থাকায় 22 ভারতীয় ও এক বাংলাদেশি ক্রুকে নিয়ে নিরাপদে আরব আমিরাতের ফজিরা বন্দরের পথে মার্লিন লুয়ান্ডা। হামলার পর জুনিয়র অফিসার বাংলাদেশি বেলাল হোসেনের সাথে নিয়মিত যোগাযোগের কথা জানিয়েছে নিয়োগে সহায়তাকারী প্রতিষ্ঠান রিলায়েন্স শিপিং। সে এখন মোটামুটি সুস্থ আছে, সেফে আছে। তা জাহাজটা এই মুহূর্তে পূজারার দিকে যাচ্ছে। তো আমাদের সঙ্গে প্রিন্সিপালের যোগাযোগ হয়েছে। প্রিন্সিপাল বলছে যে পূজারাতে যাওয়ার পরেই তারা ডিসিশন নিবে ওরা জাহাজে থাকবে নাকি দেশে ফেরত পাঠাবে। জাহাজে থাকা সব নাবিক সুস্থ আছেন জানান বেলাল হোসেন। যদি ওইদিকে ড্রাইডক করাইতে পারে তো ড্রাইডক করবে, আর যদি কথা ড্রাইডক ওখানে না অ্যারেঞ্জ করতে পারে ওইদিকের এলাকাতে, তাহলে হয়তো আমাদেরকে আবার সিঙ্গাপুরের দিকে ব্যাক করাবে। বেলালের সুস্থতার খবরে স্বস্তিতে তার পরিবার ও এলাকাবাসী। তার সাথে বাবা মায়ের কথা হয়েছে। মানুষ হিসাবে আশা করব যে ঈশ্বরদী সন্তান বেলাল নাবিক ও সুস্থ শরীরে ঈশ্বরদীতে ফিরে আসুক। জাহাজ কর্তৃপক্ষ তাদের যে একটা রুলস আছে সেই রুলস মোতাবেক যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত মোতাবেকই হয়তো আমার ছেলে হয়তো ফিরতে পারে। বেলালের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদীতে। 2017 সালে তিনি মেরিন 3rd অফিসার পদে যোগ দেন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পুরান ঢাকার লালকুঠির সামনে থেকে সরিয়ে নেওয়া হবে লঞ্চঘাট, তবে কবে তা বাস্তবায়ন হবে সে ঘোষণা দেয়নি বিআইডব্লিউটিএ। সকালে সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে ঢাকা দক্ষিণের মেয়র জানান ঢাকা গেটের মতো লালকুঠিও নান্দনিক নিদর্শন হবে। বলেন সংরক্ষণ করা হবে ঐতিহ্যবাহী সব স্থাপনা। বুড়িগঙ্গার তীরে ফরাসগঞ্জের লালকুঠি 1874 সালে ভারতের গভর্নর জেনারেল জর্জ ব্যারিং নর্থব্রুকের ঢাকা সফর উপলক্ষে এই ভবনটি নির্মাণ করা হয়। 1926 সালে সাহিত্যে নোবেল জয়ের পর এখানেই রবীন্দ্রনাথ ঠাকুরকে সংবর্ধনা দেওয়া হয়। কালের আবর্তে লালকুঠি হারিয়েছে জৌলুস। অযত্নে পড়ে থাকা লালকুঠি থেকে খসে পড়ছে পলেস্তারা, মলিন হয়েছে রং। গত বছরের জুনে ঐতিহাসিক এই নিদর্শন সংস্কার কাজ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আদি নকশা অনুযায়ী সাজানো হচ্ছে কাঠের দরজা জানালা, ফুটিয়ে তোলা হচ্ছে কারুকাজ। ঐতিহ্যবাহী স্থাপনা যেভাবে নির্মিত হয়েছিল সেই আদলেই সেই পরিপূর্ণভাবে আমরা পুনর্নির্মাণ বা পুনঃসংস্কার করছি। সেই পুরনো স্থাপনার ছবিগুলো সংরক্ষণ করে সেই ছবি থেকে আবার নকশা করে করে কিন্তু আবার পুনর্নির্মাণ করা হয়েছে। তবে লালকুঠির সৌন্দর্যে বাগড়া বসিয়েছে বিআইডব্লিউটিএ লঞ্চঘাট ও পার্কিং, তাই এটি সরিয়ে নেওয়ার তাগিদ মেয়র তাপসের। আমাদের রাস্তাটা দখল করেও দেখা যাচ্ছে যে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই পুরো যদি খুলে দেয় তাহলে আমরা পুরো নদীর অববাহিকা এবং এই লালকুঠি নিয়ে আমরা একটি গণপরিসর সৃষ্টি করব, যে ঐতিহ্যবাহী স্থাপনা দেখতে মানুষ আসবে, ঢাকাবাসী আসবে, নদী থেকে সেই এই স্থাপনা দেখা যাবে, রাতের বেলা আলোকিত থাকবে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যেই স্থাপনাগুলো রয়েছে সেগুলো যদি আমরা সরাতে চাই তো এটা সময়ের প্রয়োজন এবং একটা পরিকল্পনার প্রয়োজন। নদী থেকে যাতে এটা দেখা যায় সেইভাবে, যেমন আমাদের সামনে কিছু স্থাপনা রয়েছে, টোল ঘর এবং ভিআইপি একটি সিটিং এরিয়া আছে, তো এই জিনিসগুলো আমার মনে হয় সরিয়ে দেওয়া যাবে। লালকুঠি পুরনো চেহারায় ফিরবে মে মাসের মধ্যে, খুলে দেওয়া হবে দর্শনীয় স্থাপনা হিসেবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ।